ক্ষমতার করিডোরে বন্ধুত্ব হয় স্বার্থের বিনিময়ে, কিন্তু কিছু সম্পর্ক থাকে যা কেবল স্বার্থের ঊর্ধ্বে এক গভীর দর্শনের উপর দাঁড়িয়ে থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কটি এমনই এক জটিল রসায়ন। বাইরে থেকে দেখলে মনে হবে এটি দুটি প্রতিবেশী দেশের স্বাভাবিক মিত্রতা, কিন্তু গভীরে তাকালে দেখা যায় এ এক আশ্চর্য প্রতিচ্ছবি একই কর্তৃত্ববাদী শাসনের দুটি ভিন্ন মুখ। আজ আমরা সেই আয়নার সামনে দাঁড়াই চলুন, যেখানে গুজরাটের আগুন আর ঢাকার রক্তের দাগ মিলেমিশে এক হয়ে যায়। আমরা খুঁজে বের করব কিভাবে দুই নেতা একই প্লেবুক অনুসরণ করে নিজ দেশে গণতন্ত্রকে সংকুচিত করেছেন। এই গল্প শুধু দুই নেতার নয়, এই গল্প আধুনিক কর্তৃত্ববাদের উত্থানের। প্রতিটি স্ট্রংম্যান বা লৌহ মানবের একটি জন্ম মুহূর্ত থাকে। নরেন্দ্র মোদীর জন্য সেই মুহূর্তটি ছিল 2002 সালের গুজরাট। গোধরা স্টেশনে সাবরমতী এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগার ঘটনাটি ছিল ভয়াবহ, নিশ্চয়ই মনে আছে আপনাদের। কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল এক পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন তখন নীরব দর্শক ছিল না, বরং অভিযোগ ওঠে তারা ছিল ঘটনার সক্রিয় সহায়ক। প্রথম 72 ঘন্টা, সবচেয়ে ক্রুশিয়াল সময়, পুলিশকেই নিষ্ক্রিয় রাখা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন হামলাকারীদের হাতে মুসলিমদের তালিকা তুলে দেওয়া হয়েছিল। আহমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে কংগ্রেস সাংসদ এহসান জাফরি সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর দপ্তরে ফোন করে গেছেন, কিন্তু কোনো সাড়া আসেনি। জীবন্ত পুড়িয়ে মারা হয় তাঁকে সহ আরও 69 জনকে। আর স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি তখন পরিস্থিতিকে নৈতিক বৈধতা দিয়েছিলেন তার সেই কুখ্যাত উক্তিটি দিয়ে। মনে পড়ে তিনি বলেছিলেন, প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই একটি বাক্যই হামলাকারীদের জন্য ছিল সবুজ সংকেত। এটি ছিল রাষ্ট্রীয় মদতে পরিচালিত এক জাতিগত নির্মূল অভিযানের সূচনা মাত্র। সেনা নামাতে ইচ্ছাকৃত বিলম্ব করা হয় যাতে সাম্প্রদায়িক মেরুকরণের কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করা যায়। ফলাফল 1000-এরও বেশি মানুষের মৃত্যু, যাদের অধিকাংশই মুসলিম। আর এই রক্তের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বিপুল ভোটে নির্বাচনে জেতেন। তিনি আর শুধু একজন রাজনীতিবিদ রইলেন না, হয়ে উঠলেন হিন্দু হৃদয় সম্রাট। গুজরাট ছিল তার ল্যাব, যেখানে তিনি প্রমাণ করেছিলেন বিভাজন এবং ভয় দেখিয়ে কিভাবে ক্ষমতা দখল করতে হয় এবং টিকিয়ে রাখতে হয়। 2014 সালে নরেন্দ্র মোদী যখন দিল্লির মসনদে বসেন, তখন অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বদলে যাবেন, কিন্তু বাস্তবে গুজরাটের সেই পরীক্ষিত মডেলটি আরও ভয়ঙ্কর এবং পরিশীলিত রূপে সারা ভারতে প্রয়োগ করা শুরু হয়। প্রথম আঘাত আসে ভিন্ন মতের উপর। ইউএপি এর মতো কঠোর সন্ত্রাস বিরোধী আইনকে এমনভাবে ব্যবহার করা শুরু হয় যেখানে সরকারের সমালোচনা করা আর সন্ত্রাসবাদে জড়িত থাকার মধ্যে কোনো পার্থক্যই রাখা হয়নি। 83 বছর বয়সী ফাদার সেন স্বামীর মতো মানবাধিকার কর্মীকে জেলে মৃত্যুবরণ করতে হয় জামিন ছাড়াই। মিল খুঁজে পাচ্ছেন কোথাও? সেই মিলের জায়গায় আসবো পরে। তার আগে আর একটু জানিয়ে রাখি, নিউজ ক্লিকের মতো সংবাদ মাধ্যমের অফিসে তল্লাশি চালানো হয়, সাংবাদিকদের ওপর রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। বার্তাটি ছিল স্পষ্ট, চুপ থাকো নয়তো পরিণতি ভয়াবহ। সেই একই অভিজ্ঞতার ভেতর দিয়ে কিন্তু আমরা সবাই গিয়েছি ঠিক কিছুদিন আগে। যাব সেখানেও। তার আগে ভারতের প্রসঙ্গটি শেষ করি। এরপর শুরু হয় রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে বিরোধী শিবিরকে ধ্বংস করার খেলা। ইডি, সিবিআইয়ের মতো সংস্থাগুলোকে বিরোধী নেতাদের জন্য তৈরি করা হয় এক দুঃস্বপ্নের নাম হিসেবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বহু বিরোধী নেতাকে জেলে পাঠানো হয়। একই সময় ইলেকট্রাল বন্ডের মতো অস্বচ্ছ প্রকল্পের মাধ্যমে বিজেপির কোষাগারে আসে হাজার হাজার কোটি টাকার গোপন অনুদান। সুপ্রিম কোর্ট এই প্রকল্পকে অসাংবিধানিক বললেও ততদিনে গণতন্ত্রের খেলার মাঠ অসমতল হয়ে গেছে। গণমাধ্যমকে ভয় দেখিয়ে বা কিনে নিয়ে সরকারের স্তাবকে পরিণত করা হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান হু হু করে নামছে। মোদী এক নতুন ভারত তৈরি করেন যেখানে উন্নয়ন মানে বড় বড় হাইওয়ে আর মূর্তি, কিন্তু গণতন্ত্র মানে নীরবতা। ঠিক ভারতে যখন এই কর্তৃত্ববাদী মডেলটি প্রতিষ্ঠা পাচ্ছিল, তখন তার এক নিখুঁত প্রতিচ্ছবি তৈরি হচ্ছিল প্রতিবেশী বাংলাদেশে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু তার বিনিময়ে কেড়ে নেওয়া হচ্ছিল গণতন্ত্রের আত্মাকে।
তার প্রধান অস্ত্র ছিল ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনের খাঁড়ায় কত সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট আর সাধারণ মানুষের জীবন ধ্বংস হয়েছে তার কোনো হিসেব নেই। যদিও গণমাধ্যমে একটু একটু এসছে, কিন্তু সেই গণমাধ্যমের উপরও খড়গহস্ত ছিল হাসিনার সরকার। কারাগারের লেখক মোশতাক আহমেদের মৃত্যুর কথা নিশ্চয়ই আপনাদের মনে পড়ে, আর এটিই ছিল সেই ভয়াবহ আইনের প্রতীক। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ব্যবহার করা হয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং লক্ষ লক্ষ গায়েবী মামলা। র্যাবের মতো এলিট বাহিনীকে ব্যবহার করে এমন এক ভয়ের পরিবেশ তৈরি করা হয় যে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয়। 2014, 18, 24 পরপর 3টি নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করে আন্তর্জাতিক মহল। কিন্তু তার শাসনের আসল রূপটি উন্মোচিত হয় 2024 সালের জুলাই মাসে। কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামা ছাত্র জনতার ওপর তার সরকার যে নৃশংস দমন পীড়ন চালায় তা ছিল অকল্পনীয়। সরাসরি গুলি চালানো হয়, শত শত এমনকি হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় বলে দাবি করে আন্তর্জাতিক সংস্থাগুলো। ইন্টারনেট বন্ধ করে, কারফিউ জারি করে, গণমাধ্যমকে স্তব্ধ করে দিয়ে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তারই একটি প্রমাণ আমাদের সামনে হাজির করেছে। তাহলে চলুন দেখি এই দুই দেশের মধ্যে মিলটি কোথায়। মিলটি তাদের শাসন দর্শনের গভীরে। এক, রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিগত অস্ত্রে পরিণত করা। গুজরাটে পুলিশ যেমন মুসলিমদের বিরুদ্ধে নীরব ছিল, ঢাকায় র্যাব ও ছাত্রলীগ তেমনি ছাত্রদের বিরুদ্ধে হিংস্র ছিল। রাষ্ট্র এখানে জনগণের রক্ষক নয়, শাসকের হাতিয়ার হয়ে উঠেছিল। দুই, আইনকে ব্যবহার করে কণ্ঠরোধ করা। ভারতে ইউএপিএ, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন। নাম ভিন্ন, কাজ এক, ভিন্ন মতকে অপরাধ হিসেবে চিহ্নিত করা। তিন, ব্যক্তিত্বের কালচার তৈরি করা। মোদি কি গ্যারান্টি আর উন্নয়নের জননী, এই দুটি স্লোগানের আড়ালে নেতাকে রাষ্ট্রের ঊর্ধ্বে প্রতিষ্ঠা করা হয়। তাদের কোনো সমালোচনা মানেই দেশের সমালোচনা। চার, গণতন্ত্রের প্রতিষ্ঠানকে ভেতর থেকে ধ্বংস করা। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, গণমাধ্যম সবকিছুকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে তারা শাসকের স্বার্থ রক্ষা করে। সুতরাং নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার বন্ধুত্ব শুধু ভূ রাজনৈতিক প্রয়োজনে নয়, এটি ছিল দুই কর্তৃত্ববাদী শাসকের এক স্বাভাবিক মিত্রতা, যারা একে অপরের দমনমূলক নীতিকে দেখেও না দেখার ভান করে। কারণ অন্যের মধ্যে তারা নিজেদেরই প্রতিচ্ছবি দেখতে পায়। গুজরাটের আগুন আর ঢাকার রক্ত একই কর্তৃত্ববাদী দর্শনের ভিন্ন প্রকাশ। তারা দুজনেই প্রমাণ করেছেন জনপ্রিয়তার আড়ালে কিভাবে একটি দেশকে ধীরে ধীরে গণতন্ত্রের কবরস্থানে পরিণত করা যায়। এই দুই লৌহ মানবের ছায়া আজ দক্ষিণ এশিয়ার উপর দীর্ঘ হয়ে পড়েছে। প্রশ্ন হলো, এই ছায়া থেকে মুক্তির পথ কি? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।